বিশৃঙ্খলা সংঘর্ষের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদিকে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অধ্যাপক মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই জানতে চাই যে দীর্ঘদিন পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি, এই সভা থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে প্রায় 2018 সালের পরে, অর্থাৎ প্রায় 7 বছর পরে বিএনপি একটা বর্ধিত সভা করতে যাচ্ছে। তো বাংলাদেশে এই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, এই মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেগুলো যে সাংগঠনিক কার্যক্রম সেটা এভাবেই চলে। অনেক লম্বা সময় পর পরই আসলে মূলধারার রাজনীতি চলে। কিন্তু আমরা জানি যে বিএনপির রাজনীতির গত কয়েক বছর একটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে যে বিগত সরকারের সময় যে সরকার ছিল, সেই সরকারের সময় আসলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া হয়নি। এই যে প্রকাশ্যে রাজনীতি করতে না দেয়া এবং সাংগঠনিক কার্যক্রম যেহেতু কার্যত একরকম নিষিদ্ধ ছিল, ফলে এই দলগুলো আরো নিয়মিত তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারতো না। কিন্তু এই 7 বছর পরে এবার যখন আসছে, আমরা যেটা মনে করি যে বিএনপি এই মুহূর্তে দুইটা বিষয় নিয়ে সম্ভবত খুবই ব্যস্ত। একটা বিষয় হচ্ছে যে কখন নির্বাচনটা হবে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আদায় করে নেওয়ার একটা চাপ তৈরি করা, এবং একই সঙ্গে যে নির্বাচন প্রক্রিয়াটাকে চালু করা, অর্থাৎ কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের প্রার্থীতা কি হবে, নির্বাচনের এজেন্ডাটা কি হবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে এই সবার মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের মতামত নেওয়া। তৃণমূলের মতামত নেওয়াটা হচ্ছে মূলত যে নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে, অর্থাৎ নির্বাচনে তাদের এজেন্ডাটা কি হবে, প্রার্থী কেমন হবে, এবং যে সংগঠনকে সাংগঠনিক যে কার্যক্রমটা, সেই সাংগঠনিক কার্যক্রমের যে গতিশীলতা আনা, সেই গতিশীলতা আনাটা হচ্ছে এই ধরনের বর্ধিত সবার উদ্দেশ্য বলে আমি এই মুহূর্তে মনে করছি। মুজাহিদুল ইসলাম, আরেকটি বিষয় জানতে চাই। আগামীকাল তো আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন দল। রাজনৈতিক অঙ্গনে এই দলের কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? এই মুহূর্তে এটা বলা মুশকিল যে কি ধরনের প্রভাব পড়তে পারে, কারণ আমরা জানি যে যারা এই নতুন দলটি গঠন করতে যাচ্ছে, বিগত আন্দোলনে তাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। এই ভূমিকার কারণে জনমানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা আছে। এবং আমরা যে এটাও জানি যে বিগতকাল দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে এসছে, অনেক মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে রাজনীতির এক ধরনের পরিবর্তন হবে, পরিশীলতা হবে, একটা সফিস্টিকেশন আসবে রাজনীতিতে। কিন্তু আমি যেটা দেখছি যে প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো গঠন করা হচ্ছে, এবং যে শুরুতেই রাজনৈতিক যে দলটি যে সমস্যার মুখোমুখি হচ্ছে, এইটা আসলে এক ধরনের আমার যে আশার যে সম্ভাবনাটা ছিল, সেই আশাটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছে। কেন দিচ্ছে আমি সেটা বলছি যে গতকাল একটা ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে, আমরা জানি, এবং যে প্রক্রিয়ায় ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করলো সেটা খুবই হতাশাজনক। আমি অন্তত এরকম প্রত্যাশা করিনি। ফলে মর্নিং শোজ দ্য ডে, দিনের শুরুটাই বলছে কেমন যাবে। আবার যে রাজনৈতিক দলটি আগামীকাল প্রতিষ্ঠিত হবে, আমরা বেশ কিছুদিন যাবত জানি যে অনেকদিন ধরে এরা চেষ্টা করছে, কিন্তু সাংগঠনিক সংকটের কারণে সেটা করতে পারতেছে না। সর্বশেষ আগামীকাল হচ্ছে সময়কালটা। এখনো পুরোপুরি তারা তাদের নেতৃত্বটাকে পুরোপুরি ঠিক করতে পারে নাই। এবং আরো যেটা মনে হচ্ছে সেটা হলো যে তাদের যে এজেন্ডাটা, অর্থাৎ তারা বলছে যে তাদের রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থা এবং এটি ব্যক্তি কেন্দ্রিক হবে না। এই যে মধ্যপন্থার রাজনীতি, এটা নিয়ে আসলে কতদূর যাওয়া যাবে সেটা একটা সমস্যা রয়ে গেছে, কারণ এই পার্টির যে মূল যে সাপোর্ট বেসটা হবে সেটা হচ্ছে ভারত বিরোধী হবে, এবং সেটা হচ্ছে তুলনামূলকভাবে একটু চরমপন্থী, অর্থাৎ ডানপন্থী হবে। তাহলে সেই ক্ষেত্রে ডানপন্থী সদস্যদেরকে নিয়ে মধ্যপন্থা রাজনীতি করে এই রাজনৈতিক দলটি কতদূর যেতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আরেকটা প্রশ্ন থেকে যায় যে ব্যক্তিকেন্দ্রিক যে কথাটা বলা হচ্ছে যে দলটি ব্যক্তিকেন্দ্রিক হবে না, এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারতেছি যে আপাতত এক এক ব্যক্তির প্রতি দলটা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়তেছে, অর্থাৎ আমরা নাহিদ ইসলাম। কথার প্রসঙ্গ টেনেই একটি বিষয় আপনার কাছে আরেকটু জানতে চাই। যে আপনি বলছিলেন যে গতকাল যে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, যেইভাবে তারা আত্মপ্রকাশ করেছে বা সংঘর্ষ হাতাহাতিতে জড়িয়েছে, সরাসরি যদি বলি, এটি আসলে অপ্রত্যাশিত। সেক্ষেত্রে যারা পরবর্তীতে নেতৃত্বে আসতে চলেছেন, তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে? ভবিষ্যতে কোন বিষয়গুলোতে তাদের সতর্ক থাকা উচিত? রাজনীতির নেতৃত্বে আসলে যে জিনিসটা হয় যে রাজনৈতিক একটা আদর্শ থাকতে হয়। যদি আদর্শটা মানে ভালো না থাকে,
তাহলে এই যে প্রত্যেকেই নেতা হতে চাবে এবং প্রত্যেকে ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাবেন। এই যে নেতৃত্বের জায়গায় গেলেই কেবলমাত্র পার্টিকে কন্ট্রিবিউট করতে পারবো, নেতৃত্বে থাকলেই কেবল দেশকে কন্ট্রিবিউট করতে পারবো, এই চিন্তাটা বাদ দিয়ে, অর্থনৈতিক সুযোগ সুবিধা, ক্ষমতা, এই চিন্তাটা বাদ দিয়ে দেশ এবং জাতির জন্য যে কাজ করার জন্য ত্যাগ স্বীকার করা, সেই ত্যাগের রাজনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটা দেখেছি, অতীতে রাজনীতিতে আসলে ত্যাগের জায়গাটা নেই। বর্তমানে যে গতকাল যে ঘটনাটা ঘটলো সেখানেও এটা পরিষ্কার যে রাজনীতিবিদ যারা হতে চাচ্ছে, যারা রাজনীতিবিদ হতে আকাঙ্ক্ষী, যারা দেশকে নেতৃত্ব দিতে চাচ্ছে, তাদের মধ্যে এই ত্যাগের যে ব্যাপারটা সেটা খুবই কম। এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব নিতে চায়, যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা যদি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আসলে ভোগের রাজনীতি করতে চাই না, ক্ষমতার রাজনীতি করতে চাই না, আমরা দেশ গঠনের রাজনীতি করতে চাই। এবং এটা করতে হয় একটা লম্বা সময়কাল নিয়ে। এখনই আগামী 2 বছরের মধ্যে ক্ষমতায় যেতে হবে, এখনই ক্ষমতায় যেতে হবে, আমাকে এই কমিটিতে থাকতেই হবে, সকলকেই কমিটিতে থাকতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করলে এই রাজনৈতিক দলগুলো খুব একটা দাঁড়াতে পারবে জি। না। কারণ এই চর্চাটা, এই প্রক্রিয়াটা হচ্ছে বিগত রাজনীতির একটা ধারাবাহিকতা। ফলে অধ্যাপক গতকাল মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার এই পরামর্শগুলো আমাদের ভবিষ্যৎ জীবনেও কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।